সব সরকারই কিন্তু এই কাজটা করে, যে উট পাখির মতো মরু ঝড়ে উট পাখি যেমন বালুর ভিতরে মাথা ই করে গুঁজে থাকে, ভাবে যে ঝড় নাই, এরকম একটা হুম, হুম। ভাব করে। আসলে জ্বালানি সংকট আছে, জ্বালানি সংকট আছে। হয়তো এই মুহূর্তে যা দরকার সেই পরিমাণ আছে। আর শোনা যায় যে বলা হয় যে ২ লক্ষ ব্যারেল ডিজেল আছে। আমাদের যে টোটাল এনার্জি মিক্সের 50% হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে ডিজেলের। অন্যান্য হুম, জ্বালানির তুলনায় পেট্রোল, অক্টেনের তুলনায় ডিজেলের সবচেয়ে বেশি দরকার। কারণ ডিজেল দিয়ে আপনার এই যে বোরো ধানের ইরিগেশন করতে পারতেছে না। আপনার আমাদের তো বেশিরভাগই হচ্ছে অ্যা আপনার ওই পাম্প দিয়া আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা ইউজ করি সারফেস ওয়াটারের পরিবর্তে। ডিজেল পাচ্ছে না, তারা ইরিগেট করতে পারতেছে না। আপনার সাগরে মাছ ধরতে যাবে, সেখানে তো ডিজেল দরকার। আপনার যে করবে, চাষ করবে, ডিজেল দরকার। ডিজেল সব জায়গায় দরকার। এখন সেই ডিজেলের সংস্থান কত দিনের আছে? ধরা যাক ১ মাস। তারপরে? সুতরাং আমি যেটা ভাবি এবং অন্যান্য দেশে যেটা করতেছে, যাদের এই ক্রাইসিস, হরমুজ প্রণালী দ্বারা এফেক্টেড কান্ট্রিজ হচ্ছে ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ এশিয়ান কান্ট্রিজ। এই হরমুজ প্রণালী থেকে তেল যায়, জাপান যায়, সাউথ কোরিয়া যায়, ইন্ডিয়া যায়, বাংলাদেশ যায়, চায়নায় যায়। এইসব জায়গায় কিন্তু এগুলি আ আ যায়। আ এবং হুম, 20% এখন আবার এই যে আপনার বাব আল মানদাব, যে রেড সি সাউদার্ন যে স্ট্রেইটটা আছে, ওইখানে হুম, কিন্তু হুতিরা হামলা করতেছে। হুতিরা ডিক্লেয়ার করছে যে ওইখানেও তারা হামলা দিবে। ওইখান থেকে কিন্তু আবার প্রায় ১০-১৫% গ্লোবাল আ তেলের আ হয়, চালান, মানে শিপিং হয়। সুতরাং এই ২ টা জায়গায় করলে পরে একটা চোখ হোল্ড হয়ে যাচ্ছে। আমাদের এনার্জি ক্রাইসিস আরো বেশি ঘনীভূত হতে পারে। তাছাড়া আমরা আরেকটা কাজ করছি, যে কাজটা হচ্ছে যে আমরা আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট সিএনজি বেসড করে ফেলছি, এলএনজি বেসড করে ফেলছি। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এখন আমাদের এলএনজির 80% ই আসতো কাতার থেকে। রাস লাফেন যে প্ল্যান্টটা ছিল ওইখান থেকে। তো ওইটাকে তো বন্ধ করে ফেলছে। ওইটা তো শেষ করে ফেলছে। একেবারে ধ্বংস করে দিছে আ আ ইরান। আবার ইরানে যে এলএনজি ছিল, প্ল্যান্ট ছিল, সেটাকেও ইসরাইল, আমেরিকা এরা ধ্বংস করছে। যার রেজাল্ট হইছে নেট ডেফিসিট হয়ে যাচ্ছে এলএনজি। অথচ আমাদের যে গ্যাসের যে পাইপলাইনের গ্যাস আছে, সেখানেও কিন্তু এলএনজি আপনার রিগ্যাসিফিকেশন কইরা ঢুকানো হয়। আবার অনেক ইন্ডাস্ট্রিও তো যায়। সুতরাং আমাদের টোটাল এনার্জি মিক্সের প্রায় ১৫% হচ্ছে এলএনজি বেসড, এবং ইট ইস ইনক্রিজিং। এই ক্ষেত্রে আরেকটা ক্রাইসিস এর দিকে আমরা ধাবিত হইতেছি। আমাদের এখন দরকার হচ্ছে যে, যেটা উচিত ছিল, ইমিডিয়েটলি উচিত ছিল তেলের দাম বাড়ায় দেয়া। তেলের দাম হুম। যদি ইমিডিয়েট বাড়ায় দিত, তাহলে যেটা হইতো যে লোকে ভাবতো যে আর তেলের দাম বাড়বে না, বাড়ায় দিছে অলরেডি, এবং লোকে কম ইউজ করত। কম ইউজ করা দরকার। এখন কিন্তু সাশ্রয়ী সরকার হওয়া তো দরকার। বলছে যে তেলের দাম বাড়ায় নাই। কিন্তু যারা কিনতে যাচ্ছে তারা তো বলতেছে তারা বাড়তি দাম দিয়ে বা তেল কেন পাচ্ছে না। সরকারের এই কাজটা তো আসলে ঠিকমতো হয় নাই। সরকার তেলের দাম বাড়ায় দিবে কি কারণে বাড়ায় দিবে? যাতে মানুষ এক্সপেনসিভ যদি হয় তেল, তাহলে কম ইউজ কম করবে। এখন কম ইউজ করা দরকার। বাধ্য করতে হবে। এট দ্য সেম টাইম এই যে লোকে হোর্ডিং করতেছে কেন? যে আমি তেল কিনে রাখি, ভবিষ্যতে তেলের দাম তো বাড়বে। যখন হুম, বাড়বে তখন আমি এইটাকে বেশি দামে বিক্রি করতে পারবো। এই টেনডেন্সিটা থাকতো না। যেহেতু তেলের দাম ইমিডিয়েটলি বাড়ায় দিল। এখনো বাড়ায় দিতে পারে। এখনো বাড়ায় দিতে পারে। বাড়ায় দিলে ওই যে হোর্ডিং করার টেনডেন্সি আর থাকবে না। যে আর তো বাড়াবে না। তো যাই হোক, হুম, এই এই ভুলটা হইছে আমি মনে করি। এখন আমি অ্যা আমাদের ধারণা যে, অনেকেই এই কথা বলেন যে এনার্জি এমার্জেন্সি ডিক্লেয়ার করা দরকার। ফিলিপিনের মতো। এনার্জি এমার্জেন্সি ডিক্লেয়ার করলে আপনার ৪ দিনে অফিস করবে। স্কুল কলেজগুলিতে যতটা সম্ভব আপনার অনলাইনে চলে যাবে। অনেক কাজ অনলাইনে দিতে হবে। মানুষের মুভমেন্ট কমায় দিতে হবে, এবং হুম, প্রায়োরিটি সেক্টরটাই করতে হবে। অর্থাৎ যে কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কৃষকদের এখন ইমার্জেন্সি ভিত্তিকে আপনার তাদেরকে ওই দিতে হবে। ওই ডিজেল দিতে হবে যাতে তারা চাষ করতে পারে। এবং সবচেয়ে হুম, কোন জায়গায় বেশি দরকার। তারপরে আপনার এই যে নৌকাগুলি, যে ফিশিং বোট, তাদেরকে আ প্রায়োরিটি ভিত্তিকে দিতে হবে ডিজেল। আদারওয়াইজ তারা তো সমুদ্রে যেয়ে আপনার করতে পারবে না। মাছ ধরতে পারবে না। আবার যারা ওই যে আপনার সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায়, মাছ, তরিতরকারি, ফুড আইটেম, সেগুলিকেও চালু রাখতে হবে। আদারওয়াইজ
দেয়ার উইল বি ফুড ক্রাইসিস, দেয়ার উইল বি ফুড রায়ট। এবং সেইখানে আমি যে জিনিসটা দেখতেছি একটা ভয়াবহ রকমের সিনার্জিস্টিক এফেক্ট, অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইকে, এপ্রিলের শেষে মেয়ের ফার্স্ট উইকে যদি এই এনার্জি ক্রাইসিসটা আরো বেশি চলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে বিরোধী দলের তারা যে হুমকি দিচ্ছে, অলরেডি তারা আজকে শাহবাগে বেশ করছে, মানে মিছিল টিছিল করছে বেশ, এটা হুমকি দিচ্ছে। এটার সাথে যে জনরস, এই যে আপনার মানুষের যে মানে এই ক্ষোভটা, এই এনার্জি ক্রাইসিসের ফলে যে ক্ষোভটা, অনেকেই জব করতে পারবে না, অনেকেই আপনার করতে পারবে না, কি বলে এই ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারবে না। এই ক্ষোভটাকে যদি এই কনস্টিটিউশনাল কনফ্লিক্টের সাথে মিলে তারা যদি একটা আন্দোলন করে, সেটা সরকারের জন্য দমন করা কঠিন হবে, কঠিন হবে। সেখানে তো আওয়ামী লীগের যেসব ডিসগ্রান্টেড যারা আপনার আওয়ামী লীগের লোকজনের ভিতরে তো ক্ষোভ আছে, ব্যাপক ক্ষোভ, তারাও এর সাথে জয়েন করবে। সুতরাং সরকারের সামনে একটা হঠাৎ করে একটা বড় ধরনের প্রবলেম এসে দাঁড়াইছে। সেই প্রবলেমটার সাথে এই কনস্টিটিউশন কনফ্লিক্টে এসে জুড়ে যাচ্ছে। আমি দেখতেছি এরা জুড়ে দিবে। এরাদের এই যে এই আপনার জামাত বলেন, এনসিপি বলেন এবং অন্যান্য যে দল, তারা একটা মৌকা পাইছে। এবং তারা দেখেন এনার্জি ক্রাইসিস নিয়ে একটা কথা বলে নাই সংসদে। তাদের ওই জুলাই সনদ নিয়ে কিন্তু তারপরে আছে। জুলাই সনদ তো তোমার যা যা সেগুলিকে তোমরা করে নাও। আর তোমাদের এত বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এত আকাঙ্ক্ষা কেন? বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে ইসলামিক রিপাবলিক করতে চাও, জাতীয় পতাকা চেঞ্জ করতে চাও। জাতীয় পতাকা তো দাঁড়াও, জাতীয় সঙ্গীত তো দাঁড়ায়ও না। এরা 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 অনেক জায়গায় আমরা দেখতেছি যে জাতীয় সঙ্গীত যেখানে হয়, জামাতের লোকজন সেখানে দাঁড়ায় না। যদি না দাঁড়ায়, তাদেরকে প্রসিকিউট করা দরকার। পতাকা আইন আছে, জাতীয় সঙ্গীতের আইন আছে, ইউ হ্যাভ টু শো রেসপেক্ট। তুমি যদি রেসপেক্ট না দেখাইতে পারো, তাহলে এই সংসদে তুমি যাও কেন?